ওয়েলকাম স্টুডেন্টস, আমি তোমাদের অভিজিৎ স্যার। আর আজকে আমরা আলোচনা করব ব্রাহ্ম সমাজ তথা ব্রাহ্ম ধর্ম আন্দোলন সম্পর্কে। ব্রাহ্ম সমাজের নাম করলেই যে মানুষটির নাম সবচেয়ে প্রথমে আমাদের মনে আসে তিনি হলেন রাজা রামমোহন রায়, যাকে আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি। এই রাজা রামমোহন রায় তাকে বলা হচ্ছে বাংলার নবজাগরণের পথিকৃৎ। তিনি আধুনিক ভারতের প্রথম আধুনিক মানুষ, এই নামে তাকে অভিহিত করা হচ্ছে। কেন? কারণ যদি আমরা তার চিন্তা ভাবনা, ধ্যান, ধারণা, দর্শন সম্পর্কে একটু আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে তার যে দৃষ্টিভঙ্গি, তার যে চিন্তা ভাবনা, তার যে আদর্শ, এই সমস্ত কিছুই তার নিজের বর্তমান সময় থেকে অনেক বেশি এগিয়ে ছিল। বলা যায় যে বর্তমান যুগ থেকেও তিনি অনেক বেশি এগিয়ে চিন্তা ভাবনা করতে পেরেছিলেন। সেই কারণে রামমোহন রায়কে বলা হচ্ছে আধুনিক ভারতের প্রথম আধুনিক মানুষ। এবং তারই প্রতিষ্ঠিত সভা বা সমাজ বা ধর্ম, আমরা যে নামেই ডাকি না কেন, সেই ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম সভা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। তবে ব্রাহ্ম সভা বা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করার আগে তিনি 1815 খ্রিস্টাব্দে আরেকটি সভা প্রতিষ্ঠা করেন, যেটির নাম হচ্ছে আত্মীয় সভা। এই আত্মীয় সভা তিনি প্রতিষ্ঠা করলেন কেন? রামমোহন তার উদার চিন্তা ভাবনার দ্বারা তিনি যেমন রাজনৈতিক এবং সামাজিক বিষয়গুলিকে দেখবার চেষ্টা করেছিলেন, একইভাবে তিনি ধর্মকে জানবার চেষ্টা করেন। এবং সেই ধর্মকে জানতে গিয়ে তিনি একটা বিষয় উপলব্ধি করেন। এর আগে বলে রাখা দরকার যে তিনি শুধুমাত্র হিন্দু ধর্মগ্রন্থগুলো, অর্থাৎ বেদ, উপনিষদ রয়েছে, সংহিতা, এই সমস্ত কিছু যেমন পাঠ করেছেন, একই সঙ্গে তিনি অন্যান্য ধর্মীয় গ্রন্থ যেমন ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ অর্থাৎ কোরআন, হাদিস, আবার খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ হিব্রু বাইবেল বা গ্রিক বাইবেল, বৌদ্ধ ধর্মগ্রন্থ, সমস্ত কিছু পাঠ করেছেন, উদার মন নিয়ে পাঠ করেছেন। এবং সেখান থেকে তিনি একটা সিদ্ধান্তে এসেছেন যে সমস্ত ধর্মের মূল কথা, সমস্ত ধর্মের মূল নৈতিক যে বাণী, সেটা কিন্তু এক, সেটা হচ্ছে মানব জাতির নৈতিক উন্নতি সাধন করা। তাহলে প্রত্যেকটা ধর্মের মধ্যে ভেদাভেদ কেন? সেখানে তিনি জানতে পারছেন যে ধর্মগুলি অত্যন্ত সহজ সরল রূপ নিয়ে মানব সমাজে প্রচলিত হয়েছিল, কিন্তু কালক্রমে কি হয়েছে না, ধর্মের মধ্যে নানা রকম আচার অনুষ্ঠান, গোঁড়ামি, কুসংস্কার, অন্ধবিশ্বাস, এই সমস্ত কিছু প্রবেশ করেছে প্রত্যেকটা ধর্মের মধ্যে। শুধুমাত্র যে হিন্দু ধর্মের মধ্যে তাই নয়, প্রত্যেকটি ধর্মের মধ্যে বিভিন্ন সময়ে নানা রকমের অন্ধবিশ্বাস, উপাচার বা আচার বা অনুষ্ঠান সর্বস্বতা, এই সমস্ত গুলো প্রবেশ করেছে। এবং সেখান থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এমন এক সার্বজনীন ধর্ম প্রবর্তন করার চেষ্টা করবেন বা সার্বজনীন মতাদর্শ প্রবর্তন করার চেষ্টা করবেন, যেটা হবে সমস্ত মানুষের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ, এক্সাম্পল। এবং সেখান থেকে তিনি এটাও বুঝতে পারলেন যেহেতু প্রত্যেকটি ধর্মের মধ্যে রয়েছে গোঁড়ামি, প্রত্যেকটি ধর্মের মধ্যে রয়েছে অন্ধবিশ্বাস, প্রত্যেকটি ধর্মের মধ্যে রয়েছে আচার সর্বস্বতা, সুতরাং তার জন্য তার নিজের ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মকে ত্যাগ করার কোনো যুক্তি নেই। তো এই সিদ্ধান্ত থেকে তিনি 1815 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করলেন আত্মীয় সভা। এবং পরে 1825 খ্রিস্টাব্দে আত্মীয় সভার নাম পরিবর্তন করে রাখা হলো ব্রাহ্ম সভা। এবং আরো 3 বছর পর অর্থাৎ 1828 খ্রিস্টাব্দে একটা সার্বজনীন মিলনোৎসবের মধ্য দিয়ে, অর্থাৎ মিটিং এর মধ্যে দিয়ে আমরা বলতে পারি, প্রার্থনার মধ্য দিয়ে 20 আগস্ট 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভার নাম পরিবর্তন করে রাখা হলো ব্রাহ্ম সমাজ। এবং এখান থেকে মোটামুটি ভাবে ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম ধর্ম আন্দোলনের যে যাত্রাপথ, সেই যাত্রাপথ শুরু হচ্ছে। এখানে বলে রাখা দরকার, যেটা আমি আগেও বললাম, যে রামমোহন তিনি কিন্তু হিন্দু ধর্ম ত্যাগ করেননি, বরং তিনি হিন্দু ধর্মকে তার একটা প্রাচীন সহজ সরল রূপে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছেন। তিনি চেয়েছেন যে এক এবং অদ্বিতীয় ঈশ্বর, যাকে তিনি বলছেন ব্রহ্ম, সেই এক এবং অদ্বিতীয় ঈশ্বরের আরাধনা করতে। বহু দেবদেবীর যে পুজোর প্রচলন হিন্দু সমাজে বা হিন্দু ধর্মে রয়েছে, সেইটাকে বাদ দিয়ে এক আদি অকৃত্রিম
এবং পরম ঈশ্বরের আরাধনার কথা তিনি বলেছেন, এবং সেই হিসাবে দেখতে গেলে তিনি কোনো নতুন ধর্ম প্রবর্তন করেননি। তিনি বরং হিন্দু ধর্মের প্রাচীনতম রূপকে ফিরিয়ে আনতে চেয়েছেন তার এই ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম ধর্ম আন্দোলনের মধ্য দিয়ে। এরপর 1833 খ্রিস্টাব্দে 27 সেপ্টেম্বর রামমোহন রায় তিনি মারা গেলেন ইংল্যান্ডে, এবং তার মারা যাওয়ার পরে ব্রাহ্ম সমাজ আন্দোলন বেশ কিছুটা স্থবির হয়ে পড়েছিল, কিছুটা স্থির হয়ে পড়েছিল। এই অবস্থায় 1843 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন এই ব্রাহ্ম সমাজ আন্দোলনে যোগদান করলেন, সে অবস্থায় ব্রাহ্ম সমাজ আন্দোলনের একটা নতুন মাত্রা, নতুন উৎসাহ বা উদ্যম পেল। এর আগে অর্থাৎ 1843 খ্রিস্টাব্দের আগে দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা নামে একটা সভা প্রতিষ্ঠা করেছিলেন, এবং 1843 খ্রিস্টাব্দে তিনি একটা পত্রিকা প্রকাশ করলেন, তত্ত্ববোধিনী পত্রিকা। এই তত্ত্ববোধিনী সভা ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রচারের কাজ করত, এবং তত্ত্ববোধিনী পত্রিকা সেটি ব্রাহ্ম সমাজ আন্দোলনের মুখপত্র হিসাবে কাজ করত। ব্রাহ্ম সমাজের যে আদর্শ, ব্রাহ্ম সমাজের যে উদ্যোগ, সেগুলি মানুষের মধ্যে প্রচার করার, মানুষের মধ্যে একটা জনমত গড়ে তোলার কাজ করত এই তত্ত্ববোধিনী সভা এবং তত্ত্ববোধিনী পত্রিকা। দেবেন্দ্রনাথ ঠাকুর যোগদান করার পর থেকে ব্রাহ্ম সমাজের সদস্যদের মধ্যে একটা বিষয় নিয়ে বিতর্ক শুরু হলো। বিতর্কটা কি না, রামমোহন তিনি ব্রাহ্ম সমাজ আন্দোলনকে গড়ে তুলেছিলেন বেদ অর্থাৎ হিন্দু ধর্মের প্রাচীনতম গ্রন্থ বেদ। আমরা জানি বেদের 4টি ভাগ, ঋক, সাম, যজুর, অথর্ব। সেই 4 বেদকে কেন্দ্র করে ব্রাহ্ম সমাজের আদর্শ তিনি গড়ে তুলেছিলেন। কিন্তু 1843 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুরের যোগদানের পর থেকে এই যে বেদ, সেই বেদকে অপৌরুষেয় বলা হয়, অর্থাৎ বেদ কোনো মানুষের রচনা নয়, বেদ হচ্ছে অভ্রান্ত, বেদ হচ্ছে ঈশ্বরের কণ্ঠনিশ্চিত বাণী, এইটাই মনে করা হতো। এই সম্পর্কে প্রশ্ন তোলা হলো, অর্থাৎ বেদ যে অভ্রান্ত নয়, এই মতবাদ আস্তে আস্তে তীব্র হতে শুরু করলো। এই অবস্থায় দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে বেদকে বাদ দিয়ে উপনিষদকে গ্রহণ করা হলো। উপনিষদের সমস্ত অংশ নয়, উপনিষদের সেই বিশেষ অংশগুলো যেখানে এক এবং অদ্বিতীয় ঈশ্বরের কথা বলা হয়েছে, সেই উপনিষদের নির্বাচিত অংশগুলোকে নিয়ে ব্রাহ্ম সমাজ আন্দোলনে একটা নতুন দর্শন তৈরি করা হলো, এবং তার ভিত্তিতে দেবেন্দ্রনাথ ঠাকুর 1850 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ আন্দোলনকে নাম দিলেন ব্রাহ্ম ধর্ম। তিনি নিজে ও তার কিছু অনুগামী নিয়ে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন। অচিরেই তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন অক্ষয় কুমার দত্ত। দেবেন্দ্রনাথ ঠাকুর যদিও বেদকে ব্রাহ্ম সমাজ আন্দোলনের থেকে বাদ রেখেছিলেন এবং উপনিষদের বাণী গ্রহণ করেছিলেন, তথাপি তিনি ব্রাহ্ম সমাজকে হিন্দু ধর্মের বহির্ভূত কোনো ধর্ম হিসেবে মনে করতে চাননি। যাকে দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে অচিরেই ব্রাহ্ম সমাজ আন্দোলন বেশ একটা প্রাণবন্ত আন্দোলনে পরিণত হয়, এবং 1857 খ্রিস্টাব্দে এই আন্দোলনে যোগ দিলেন একজন তরুণ, অসাধারণ শিক্ষিত, আশ্চর্য রকমের বাগ্মী এবং উদ্যমী। এই তরুণের নাম কেশবচন্দ্র সেন। তিনি নিজের যোগ্যতায় খুব শীঘ্রই দেবেন্দ্রনাথের ডান হাতে পরিণত হন এবং ব্রাহ্ম সমাজ আন্দোলনে বা ব্রাহ্ম ধর্ম আন্দোলনের অন্যতম নেতৃত্ব রূপে তিনি আত্মপ্রকাশ করেন। দেবেন্দ্রনাথ এই তরুণটিকে অত্যন্ত পছন্দ করতেন, কিন্তু কিছুদিনের মধ্যেই বেশ কিছু বিষয় নিয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেন এই দুজনের মধ্যে বেশ কিছু মতপার্থক্য দেখা দেয়। তার কারণ হলো দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কিছুটা রক্ষণশীল, কিছুটা প্রাচীনপন্থী, আর কেশবচন্দ্র সেন তিনি ছিলেন একটা ব্যাপক সামাজিক সংস্কার নিয়ে আসতে। কিরকম না, দেবেন্দ্রনাথ ঠাকুর জাতিভেদ প্রথা বা বর্ণভেদ প্রথা, অস্পৃশ্যতা এবং যে ব্রাহ্ম সমাজের যারা আচার্য তারা উপবিদ ধারণ করতেন, এই বিষয়গুলিকে তিনি আঁকড়ে ধরে রেখেছিলেন। কিন্তু কেশবচন্দ্র সেন চেয়েছিলেন যে ব্রাহ্ম সমাজ অস্পৃশ্যতা বা বর্ণভেদ প্রথা, জাতিভেদ প্রথা এগুলোকে সম্পূর্ণ ত্যাগ করুক। যারা ব্রাহ্ম সমাজের
যারা আচার্য তারা উপবিদ ত্যাগ করুন, কারণ এগুলো হিন্দু ধর্মে গোড়ামির এক একটা নিদর্শন বলে কেশবচন্দ্র সেনের মনে হয়েছিল। অন্যদিকে তিনি চেয়েছিলেন, অর্থাৎ কেশবচন্দ্র সেন চেয়েছিলেন ব্রাহ্ম সমাজ বরং ব্যাপক সামাজিক সংস্কার আন্দোলনের দিকে, নারী মুক্তির দিকে, নারী শিক্ষার দিকে, এইসব ব্যাপারগুলোতে বেশি করে জোর দিক। কিন্তু এই বিষয় নিয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেন দুজনের মধ্যে অচিরেই মতভেদ দেখা দিলে শেষ পর্যন্ত 1868 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন কে দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন শুধুমাত্র নয়, কেশবচন্দ্র সেন এবং তার বেশ কিছু অনুগামী তাদেরকে দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি ব্রাহ্ম সমাজ থেকে বহিষ্কার করেন এবং ব্রাহ্ম সমাজ দুটি স্পষ্ট ভাগে ভাগ হয়ে যায়। এই অবস্থায় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ব্রাহ্ম সমাজের যে প্রাচীন ভাগটি অবস্থান করলো তার নাম হলো আদি ব্রাহ্ম সমাজ, এবং কেশবচন্দ্র সেনের নেতৃত্বে যে নতুন একটা দল গঠিত হলো তার নাম রাখা হলো ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। কেশবচন্দ্র সেনের নেতৃত্বে যে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ গড়ে উঠল, অচিরে কেশবচন্দ্র সেনের যোগ্য নেতৃত্বের দ্বারা সেই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ গোটা দেশে, সারা ভারতবর্ষে দারুণ জনপ্রিয়তা লাভ করলো। বোম্বাই, মাদ্রাজ এবং ভারতবর্ষের অন্যান্য জায়গাতেও ব্রাহ্ম সমাজ বা ভারতবর্ষের ব্রাহ্ম সমাজের শাখা প্রতিষ্ঠিত হয়। কেশবচন্দ্র সেন এই সমস্ত জায়গায় নিজে ভ্রমণ করেন এবং তার বক্তৃতা দান করেন, মানুষকে আকৃষ্ট করেন। কেশবচন্দ্র সেনের আন্দোলনের বা তার আদর্শের মূল ভিত্তি ছিল শিক্ষার প্রসার, বিশেষ করে নারী শিক্ষার প্রসার, নারী মুক্তি এবং হিন্দু ধর্মের সংস্কার শুধু নয়, তার সাথে সাথে বিভিন্ন ধর্মের একটা সমন্বয় ঘটানো, সমস্ত ধর্মের যে মূল বক্তব্য সেই মূল বক্তব্যগুলির সমন্বয় ঘটানো। এবং এই কারণে দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে একটা উপাধি দিয়েছিলেন, এটি যেটা এখানে বলে রাখা দরকার, সেটি হলো ব্রহ্মানন্দ। কিন্তু অচিরে কেশবচন্দ্র সেন, যার দ্বারা একসময় ব্রাহ্ম সমাজের তরুণ নেতৃবর্গ বা তরুণ সদস্যরা যারা অনুপ্রাণিত হয়েছিল, যারা কেশবচন্দ্র সেনকে যোগ্য নেতা বলে মনে করেছিল, যাকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মানন্দ উপাধি দান করেছিলেন, দেখা গেল সেই কেশবচন্দ্র সেনের নেতৃত্বে যে ভারতবর্ষের ব্রাহ্ম সমাজ, তার মধ্যেও ফাটল দেখা দিল। আরো তরুণ যারা পরবর্তীকালে এই ভারতবর্ষের ব্রাহ্ম সমাজে যোগদান করেছিলেন, তারা কেশবচন্দ্র সেনের উদ্যোগকে যথেষ্ট বলে মনে করতে পারলেন না। এছাড়াও কেশবচন্দ্র সেন তারও কিছু ব্যাপার ছিল যেগুলো এই সমস্ত সদস্যদের ঠিক গ্রহণযোগ্য মনে হয়নি। যেমন কেশবচন্দ্র সেন তিনি অত্যধিক খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হন, হিন্দু ধর্মের দেবদেবী নিয়ে অত্যধিক তিনি মাতামাতি শুরু করেন। এমনকি কেশবচন্দ্র সেন একটা পর্যায়ে এসে নিজেকে ঈশ্বরের অবতার রূপে ঘোষণা করেন। তিনি ব্রাহ্ম সমাজের মধ্যে নাম সংকীর্তন প্রচলন করেন। এই ব্যাপারগুলো যারা তরুণ সদস্য ব্রাহ্ম সমাজের, তারা সঠিকভাবে মেনে নিতে পারছিল না। এই অবস্থায় এমন একটা ঘটনা ঘটে যেটা তাদেরকে বিক্ষুব্ধ করে তোলে। কি বিক্ষুব্ধ করে তোলে না, কেশবচন্দ্র সেন যিনি নারী মুক্তির কথা বলেছেন, যিনি বাল্য বিবাহের বিরোধিতা করেছেন, সেই কেশবচন্দ্র সেন তিনি কি করলেন না, তার 14 বছরের কন্যা সুনীতি দেবীর সঙ্গে কোচবিহারের রাজকুমার, তিনিও নাবালক, তাদের মধ্যে বিয়ে দিলেন। কবে এটা না 1878 খ্রিস্টাব্দে। এবং এই যে ঘটনা, এটা ভারতবর্ষের ব্রাহ্ম সমাজের মধ্যে একটা ভাঙন এনে দিল। 1878 খ্রিস্টাব্দে ভারতবর্ষের ব্রাহ্ম সমাজ সেটি আবার ভেঙে দুটি ভাগে ভাগ হয়ে গেল। একটা যেটা কেশবচন্দ্র সেনের নেতৃত্বে থাকলো, সেটাকে আবার নতুন নামকরণ করা হলো নববিধান সভা বা নববিধান ব্রাহ্ম সমাজ, এবং যেটা হচ্ছে নতুন একটা দল তৈরি হলো শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, এরা মিলে তারা ভারতবর্ষের ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে এসে 1878 খ্রিস্টাব্দে 15ই মে তারা প্রতিষ্ঠা করলেন সাধারণ ব্রাহ্ম সমাজ। এই সাধারণ ব্রাহ্ম সমাজই কালক্রমে ব্রাহ্ম সমাজের শাখা রূপে টিকে থাকলো। কেশবচন্দ্র সেনের মৃত্যুর পর ধীরে ধীরে ব্রাহ্ম সমাজ আন্দোলন অনেকটা দুর্বল হয়ে পড়ে বা স্তীমিত হয়ে পড়ে, যদিও পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে ব্রাহ্ম সমাজ আন্দোলনের সেই যে জোয়ার, সেটা সেভাবে বর্তমান ছিল না।
তো ব্রাহ্ম সমাজ আন্দোলন, এই ব্রাহ্ম সমাজ আন্দোলন যদি আমরা আলোচনা করি সেক্ষেত্রে দেখতে পাবো ব্রাহ্ম সমাজ আন্দোলনের যে সংস্কার, সে সংস্কারমূলক কাজের দুটি বিশেষ বৈশিষ্ট্য ছিল। একদিকে যেমন ব্রাহ্ম সমাজ আন্দোলন বিধবা বিবাহ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে আন্দোলন বিধবা বিবাহ, সেই বিধবা বিবাহ আন্দোলনকে যেমন সম্পূর্ণ সমর্থন করেছে, তাকে তার হয়ে প্রসার করেছে, একইভাবে তারা বিরোধিতা করেছে কোন জিনিসগুলোর, বাল্য বিবাহের বিরোধিতা করেছে, বহু বিবাহের বিরোধিতা করেছে, অস্পৃশ্যতার বিরোধিতা করেছে, গোড়ামির বিরোধিতা করেছে, এমনকি যে সমস্ত কুপ্রথা, অস্পৃশ্যতা বা গঙ্গাসাগরের সন্তান বিসর্জন দেওয়া, এই সমস্ত কিছু তারা বিরোধিতা করেছে। এবং বলা যায় যে ব্রাহ্ম সমাজ আন্দোলনের কারণে 1872 খ্রিস্টাব্দে পাশ হয় হিন্দু ম্যারেজ অ্যাক্ট, যেখানে বহু বিবাহ এবং বাল্য বিবাহ এই ব্যাপার দুটিকে আইনত নিষিদ্ধ করা হয়, অন্যদিকে অসবর্ণ বিবাহ এটিকে স্বীকৃতি দেওয়া হয়। সুতরাং নিঃসন্দেহে ব্রাহ্ম সমাজ আন্দোলন ভারতের সামাজিক সংস্কারের ক্ষেত্রে একটা বিরাট অবদান রেখেছিল আমরা বলতে পারি। অন্যদিকে ব্রাহ্ম সমাজ আন্দোলনের দ্বিতীয় যে ধারাটি সেটি হলো যে ত্রাণমূলক বা জনসেবামূলক কাজ, দুর্ভিক্ষ, মহামারী, এই সমস্ত যে প্রাকৃতিক বিপর্যয়, সেক্ষেত্রে ব্রাহ্ম সমাজ আন্দোলনের যে ত্রাণ কাজ, যে জনসেবামূলক কাজ, সেটাও যথেষ্ট দৃষ্টান্ত স্থাপন করে। এক্ষেত্রে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে বেশ কিছু তরুণকে নিয়ে গড়ে ওঠা যে একটা ত্রাণ কমিটি, এটা দৃষ্টান্ত স্থাপন করেছিল ত্রাণ কমিটি, যেটা আমরা দেখতে পাবো পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘের অন্যতম আদর্শ হয়ে ওঠে। এবং এই আদর্শের ভিত্তিতেই বর্তমানে রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘ তারা ত্রাণ কার্য চালিয়ে যাচ্ছে। এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে ব্রাহ্ম সমাজ আন্দোলন সমাজে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারেনি কেন, অর্থাৎ সমাজের বৃহত্তর মানুষের কাছে ব্যাপকভাবে সে ব্রাহ্ম সমাজের প্রতি আকৃষ্ট করতে পারেনি কেন? সেক্ষেত্রে দুটো কথা বলা যায়। প্রথম কথা হচ্ছে যে ব্রাহ্ম সমাজ আন্দোলন মূলত বেদ এবং উপনিষদকে ভিত্তি করে গড়ে উঠেছিল, এবং এটা ছিল সম্পূর্ণভাবে শিক্ষিত মানুষের একটা ব্যাপার। কারণ বেদ ও উপনিষদ যদি যথাযথ অধ্যয়ন না করা হয় সেক্ষেত্রে মানুষ ব্রাহ্ম সমাজের প্রতি আকৃষ্ট হবে না, সেটাই স্বাভাবিক বলে ধরে নেওয়া যায়। দ্বিতীয়ত সমাজপতি বা হিন্দু ধর্মের রক্ষণশীল হিন্দু সম্প্রদায় যারা সমাজপতি, তাদের যে কঠোরতা, তাদের যে ভয় প্রদর্শন, সেটা একটা ব্যাপার ছিল। তৃতীয়ত যেটা হয়, ব্রাহ্ম সমাজ আন্দোলনের যিনি প্রতিষ্ঠাতা রামমোহন রায়, রাজা রামমোহন রায়, তিনি অকালে হঠাৎ করে 1833 খ্রিস্টাব্দে লন্ডনে মারা যাওয়ায় ব্রাহ্ম সমাজ আন্দোলন অনেকখানি ধাক্কা পেয়েছিল। তারপর আমরা দেখতে পাই যদিও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজ আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করলেন, তা সত্ত্বেও ধীরে ধীরে ব্রাহ্ম সমাজ কিন্তু বারবার ভাঙতে শুরু করলো, আদর্শকে কেন্দ্র করে ভাঙতে শুরু করলো। প্রথমে আদি ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, পরে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ ভেঙে গিয়ে আবার নববিধান ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ, এরকম নানা রকম ভাগে ভাঙতে থাকে। ফলে কি হয়, ব্রাহ্ম সমাজের যে ঐক্য সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। অন্যদিকে আমরা যেটা দেখতে পাই যে একই সঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নেতৃত্বে এবং তারপরে তারই শিষ্য স্বামী বিবেকানন্দের নেতৃত্বে হিন্দু ধর্ম অনেকখানি নবজাগরিত হয়, নতুনভাবে সংস্কার করা হয় হিন্দু ধর্মের এই দুজন মানুষের দ্বারা। এবং এক্ষেত্রে একটা ঘটনা বলে রাখা দরকার যে হিন্দু ধর্মের সংস্কারের ক্ষেত্রে যে মানুষটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ, তিনি কিন্তু প্রথম জীবনে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, কিন্তু ব্রাহ্ম সমাজের মধ্যে যে কোন্দল, ব্রাহ্ম সমাজের মধ্যে যে মতভেদ, সেটা তাকে ব্রাহ্ম সমাজের প্রতি বিতৃষ্ণা জাগিয়ে তুলেছিল। যার ফলে তিনি কি হয়েছিলেন, পরবর্তীকালে রামকৃষ্ণ দেবের হিন্দু ধর্মের প্রতি বা হিন্দু ধর্মের প্রচারের প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন এবং পরবর্তীকালে নিজেই হিন্দু ধর্মের সংস্কারের সবচেয়ে শ্রেষ্ঠ প্রতীক রূপে তিনি প্রতিষ্ঠিত হন। তো এই ছিল আমাদের আজকের ব্রাহ্ম সমাজ আন্দোলন সম্পর্কে আলোচনা। আমরা এখানে আজকে আলোচনা শেষ করছি।